শ্রোতা বন্ধুরা নমস্কার। দ্য স্টোরি রিপাবলিকে আমি অনিকেত রয়েছি আপনাদের সঙ্গে। দ্য স্টোরি রিপাবলিকে আজকের গল্প অশোক কুমার মিত্রের লেখা কোট। এখন এই মধ্যবয়সেও স্বভাব বদলায়নি আমার। ছোটবেলা থেকেই আমি একটু একলা একলা মানুষ। সবার সঙ্গে মিশতে পারি না, হই হুল্লোড়ে সময় কাটাতে পারি না, সিনেমা থিয়েটার বড় একটা দেখি না, দল বেঁধে বনভোজনে যাই না, বরং একা একাই থাকি। নির্বোধ সঙ্গীর চাইতে সঙ্গীহীন একা থাকি, বই পড়ি। আমার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়েছে, চোখে পুরু কাচের চশমা। মাঝে মাঝে একাই বেরিয়ে পড়ি দূর দেশে কিংবা কাছে পিঠে কোথাও, যেখানে মানুষের ভিড়। সেই বড় শহর, সমুদ্র সৈকত কিংবা শৈলনগরীতে আমি সাধারণত যাই না। খুঁজে নিই স্বল্প পরিচিত অপরিচিত জায়গায় যা আমাকে বেশি টানে। যেমন এখন ঘুরছি নদিয়া জেলার চূর্ণী নদীর তীর ঘেঁষে ঘেঁষে। এখানে ওখানে দূরে দূরে ছড়ানো ছিটানো দু একটি গ্রাম, বিস্তীর্ণ ধান ক্ষেত। শনি রবি ছুটি, সঙ্গে সোমবারটাও ছিল ছুটির দিন। আমি বেরিয়ে পড়েছিলাম নদিয়া পরিক্রমায়। দেড়খানা দিন কেটে গেছে। আমি আলপথে সাইকেলে যখন ধান ক্ষেত ভাঙছি, ঠিক তখনই আমার অফিস সহকর্মীদের অনেকেই গিয়েছে পুরীর সমুদ্র উপকূলে। অফিস রিক্রিয়েশন ক্লাব তাদের নিয়ে গেছে কদিন হইচই করে কাটানোর উদ্দেশ্যে। তাদের অনুরোধ অগ্রাহ্য করে এই ক্ষেতের পথে ঘুরে বেড়ানো আমার স্বভাব। তাই সহকর্মীরা যারা আমায় খ্যাপা বা পাগল বলে, তা নিয়ে আমি কখনো অনুযোগ করিনি। এই তো কদিনে জলে ভিজেছি, রোদে পুড়েছি, খাওয়াও যে চমৎকার কিছু জুটেছে তা বলতে পারি না। বরং আলপথ ছেড়ে এক ঘন বনপথে ঢুকে পড়েছি। ধান ক্ষেতের শেষে দেখছি কিছু এলোমেলো হালকা গাছপালার জঙ্গল। এই জঙ্গল পেরোলে আবার এক শহর আছে। শুনেছি এই বনের ভিতর পুরনো আমলের এক পুরো মন্দির আছে। মন্দিরেও আছে চমৎকার পোড়া মাটির কাজ। অবশ্যই তার অনেকখানি নষ্ট হয়ে গেছে, তবে কয়েকটি প্যানেলে রাম সীতার বিয়ের কাহিনী এখনো টিকে রয়েছে। কিছু পথ যেতে যেতে সাইকেলের টায়ার গেল ফেঁসে। পিঠে হ্যাভারস্যাক নিয়ে দুহাতে অচল সাইকেল ঠেলছি। ঠিক তখনই প্রচণ্ড ঝড় শুরু হলো, সঙ্গে প্রবল বৃষ্টি। এত বৃষ্টি যে দুহাত দূরের পথ দেখা যায় না। জনপ্রাণীর সাড়া নেই, লোক বসতির চিহ্ন দেখতে পাচ্ছি না। হাঁটতে হাঁটতে ঘন্টা ফুরিয়েছে, বৃষ্টির বেগও কিছুটা কমেছে। হঠাৎ এক বাঁকের মুখে এক মস্ত বড় বাড়ির আভাস নজরে এলো। ক্রমে সে বাড়ির সামনে এসে হাজির হলাম। ক্লান্ত শরীরটা আর বইছিল না। একটু খাদ্য, একটু আশ্রয়ের জন্য তখন মনটা অস্থির হয়েছিল, কিন্তু বাড়ির সামনে এসে হতাশই হলাম। মস্ত বড় পাঁচিলে ঘেরা দোতলা বাড়ি, তবু সবটাই যেন ভেঙে পড়েছে। ফটকের পাশে দারোয়ানের ঘর ছিল, তার ছাদ ভেঙেছে। ফটকের লোহার গেটটা একপাশে কাত হয়ে ঝুলছে। চারদিকে বুনো আগাছা। লক্ষ্য করলে বোঝা যায় এই বাড়িটা বহুদিন থেকে পরিত্যক্ত। তা এ দুর্যোগে আর এমন দুরবস্থায় এই আশ্রয়টুকু ছাড়া বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হলো না। আর কিছু না হোক এ ছাদের নিচে দুদণ্ড থাকতে তো পারি, ভিজে পোশাক তো বদলে নিতে পারি, আর পারি আমার খোঁড়া বাহনটাকে মেরামত করে নিতে। তাই আর মাথা না ঘামিয়ে সাইকেল ঠেলে ফটক পেরিয়ে ভিতরে ঢুকে পড়লাম। দেখে মনে হলো পুরনো দিনের বাংলো গোছের বাড়ি, হতে পারে কোনো নীলকুঠি। এককালে নদিয়ার এ অঞ্চলে নীল চাষ হতো। পাথরে খোদাই একটা ফলক ছিল ফটকের বাইরে, তবে তার খোদাই লেখা এখন আর পড়া যায় না। বাড়ির অধিকাংশ জানলা খুলে পড়েছে। কপা এগুতে আমার পায়ের শব্দে কয়েকটা চামচিকে উড়ে গেল। মনে হলো বহুকাল এ বাড়িতে কোনো মানুষের পায়ের ছাপ পড়েনি। ভেতরে ঢুকবার জন্য আমি দরজায় ধাক্কা দিলাম, দরজা খুলে গেল। তারপরে ক্যাঁচকোচ আওয়াজ তুলে ভাঙা কবজার ওপরে একটা পাল্লা ঝুলতে লাগলো।
সেই স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে ঢুকবার সঙ্গে সঙ্গে একটা বিশ্রী মোটকা গন্ধ আমার নাকে এলো। পচা কাঠের গুঁড়ির, ইঁদুরে তোলা ঝুড়ো নরম মাটির, নাকি অন্য কিছুর গন্ধ আমি ঠিক বুঝতে পারলাম না। কয়েক মিনিট থমকে দাঁড়ালাম। একটা ভুতুড়ে অনুভূতি আমার শির দ্বারা বেয়ে দ্রুত নিচে নেমে গেল। নির্জন পরিত্যক্ত এমন বাড়িতে হঠাৎ ঢুকলে সম্ভবত এমন শিহরণ হয়েই থাকে। আমার সামনে চওড়া সিঁড়ি, প্রকাণ্ড কাঁচের জানলা, ধুলো আর মাকড়সার জালে নোংরা হয়ে আছে। সিঁড়ি বেয়ে আমি ওপরে উঠে গেলাম। তারপর প্রথম ঘরটির দরজা খুলে ফেললাম। দেখি ঘরটি নানা আসবাবে সুন্দরভাবে সাজানো ছিল কোনো এক সময়। চমৎকার কারুকাজ করা সিলিং, এখন সোফার হাতল গেছে ভেঙে, সিলিংয়ের পলেস্তারা খরসে পড়ছে। ইঁদুরে মাটি তুলে মেঝে জড়ো করেছে। পর্দা ঝালর ছিন্ন ভিন্ন অবস্থায় ঝুলছে। পার্সিয়ান গালচেটার আধখানা কিসে যেন ছিঁড়ে নিয়ে গেছে। ঘরটার উল্টো দিকে একটা ফায়ার প্লেস, আর সেদিকেই দুর্গন্ধটা খুব বেশি। কোনো লেবু পচেছে কিনা কে জানে। এই ফায়ার প্লেস দেখে আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। যদি ফায়ার প্লেসটা জ্বালতে পারি তবে ঘরে কিছুটা আলো হবে। ঠান্ডায় জমে যাওয়া হাত পাগুলো সেঁকে নেওয়া যাবে, আর চাই কি ভিজে জামা কাপড়গুলো অনেকটা শুকিয়ে নিতে পারব। তাছাড়া গরম কফিও খানিকটা তৈরি করে নিতে পারি। ঘরের বাইরে খোঁজ করতে অনেকগুলো লম্বা কাঠের টুকরো দেখতে পেলাম। সেগুলো কুড়িয়ে নিয়ে দ্রুত পায়ে ওই ঘরে ফিরে এলাম। ঘরের চৌকাঠে হঠাৎ কেন জানি না পা থমকে গেল। পা জোড়া যেন আর এগোতেই চায় না। মনের ভেতর কে যেন ফিস করে বলে উঠল, পালাও, আর এখানে থেকো না, এখনই পালাও। কাঠের টুকরোগুলো মেঝে নামিয়ে আমি কয়েক মুহূর্ত ভাবলাম। চারদিকের পরিবেশের মধ্যেই যেন ভয়ঙ্কর অমঙ্গলের আঁচ পাচ্ছিলাম। যদিও বাইরের থেকে পরিবেশটা অপরিবর্তিত ছিল, তবু মনে হচ্ছিল আমার ক্ষণিকের অনুপস্থিতিতে অশুভ কিছু বুঝি ঘরে ঢুকে বেরিয়ে গেছে। আমি দুর্বল নই, ভূত প্রেতে আমার কোনো বিশ্বাসও নেই। তবু চেতনা ফিরে পেয়ে দেখি আমি ত্বরিত পায়ে সিঁড়ির দিকে এগিয়ে চলেছি। যদিও ভয় পাওয়ার মতো কিছুই আমার নজরে আসেনি, তবু এক ধরনের অস্বস্তি আমায় পীড়া দিতে লাগলো। কে যেন আমায় সতর্ক করে দিল দরজার কাছাকাছি থাকাটাই নিরাপদ। ঠিক করলাম আগুন জ্বালতে হলে নিচের তলায় জ্বালি। যদিও জানি এটা এক ধরনের বোকামি, তবু যদি ভূতের সত্যি সত্যি কোনো অস্তিত্ব থাকে, সে যাত্রায় আমি ভাবতে ভাবতে যখন আমি দ্বিতীয়বারের মতো নিচে নেমে আসছি, সামনের দরজা দিয়ে আলো আসছে, হঠাৎ কে যেন আমায় ঠেলে তুলে দিল। ছুটে সিঁড়ির মাঝামাঝি এসে লক্ষ্য করলাম সিঁড়িতে জমে থাকা পুরু ধুলোর ওপর কোনো খালি বস্তা বা ওই জাতীয় কিছু টেনে নিয়ে যাওয়ার স্পষ্ট দাগ। সেই দাগ অনুসরণ করে দেখলাম যে বড় ঘরটার যেখানে পোকায় কাটা একটা বিবর্ণ কোট ঝুলছে, সেখানে এসে দাগটা থমকে দাঁড়িয়েছে। তারপর এলোমেলোভাবে চারিদিকে ছড়িয়ে গিয়েছে। কোনটা এদিকে দরজার কাছে শেষ হয়েছে, কোনটা গেছে সিঁড়ি বরাবর, কোনোটা বা অন্দরমহলের দিকে চলে গিয়েছে। আর সবচাইতে আশ্চর্যের ব্যাপার, আমার নিজের ছাড়া আর কারো কোনো পদচিহ্ন সারা বাড়িতে নেই। এক ধরনের অস্বস্তি, কিছুটা বা ভয় আমার ওপর চেপে বসল। যদিও মনে হচ্ছিল এ বাড়িতে দ্বিতীয় কোনো জনপ্রাণী নেই, তবুও অন্য কিছুর উপস্থিতি আমি স্পষ্ট বুঝতে পারছি। আরও আশ্চর্য ব্যাপার, একটু লক্ষ্য করলেই বোঝা যাচ্ছে অস্বাভাবিক দাগগুলো সবই হয় শুরু হয়েছে, নয়তো ঘুরে ফিরে গিয়েছে ওই কোটটার কাছে। ভাবলাম এটা হয়তো কোনো বাচ্চা মেয়ের কাজ, তার ঝালরের টানে টানে পায়ের ছাপ মুছে গেছে। এবারে ভালো করে কোটটার দিকে তাকালাম। পুরনো আমলের সেনাবাহিনীতে এমন কোট ব্যবহৃত হতো। দুটো বিবর্ণ রূপোর বোতাম এখনো কোটে লাগানো রয়েছে। কোটটা উল্টে দিতেই দেখা গেল তার বাঁ কাঁধের নিচে পেনি আকারের একটা ফুটো। দেখে মনে হয় খুব কাছ থেকে ছোড়া কোনো গুলিতে এই ফুটো হয়েছে। এ থেকে বোঝা যায় যে কোটের মালিক
একদিন কোট পরা অবস্থাতেই নিহত হয়েছিলেন। এ দৃশ্য দেখে আমি কেমন যেন দুর্বল হয়ে পড়লাম। কেবলই মনে হতে লাগলো এ ঘরে আরো অনেক কিছু ঘটে গেছে। নাকে পচা মাংসের গন্ধ পেলাম, মৃদু, হালকা, অথচ নিশ্চিত। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলে দিল এ ঘরে অস্বাভাবিক ভয়ঙ্কর কিছু ঘটবে, আর এখনই ঘটবে। সব জড়তা কাটিয়ে আমার সম্বিত ফিরে এলো। নিজেকে শক্ত করলাম। আমার আবার ভয় কি? কোনো বদলোক কিংবা গুন্ডা শ্রেণীর মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার পকেটে ছোট কিন্তু অব্যর্থ কার্যকর স্বয়ংক্রিয় রিভলভার রয়েছে। আর ভৌতিক ব্যাপার যা আমি বিশ্বাস করি না, তাও যদি হয় তবে তারা তো এই দিনের বেলায় আসবে না। যাই হোক, এই জায়গাটায় কিরকম একটা গা ছমছমে ভাব আছে। আমি এখানে কিছুতেই রাত কাটাবো না। তবে এই বৃষ্টির দিনে এক কাপ গরম কফি না খেয়ে আর খোঁড়া সাইকেলটা মেরামত না করে যাই কি করে? সামনের ঘরটায় এবারে আমি ঢুকে পড়লাম। মনে হলো আগে এটা কারোর পড়ার ঘর ছিল। ফায়ারপ্লেস দরজার উল্টো দিকের দেওয়ালে, সেখানে এখনো ছাই ও পোড়া কাঠের অবশিষ্টাংশ রয়েছে। পাশেই পড়ে আছে হাতলওয়ালা একটা প্রকাণ্ড লোহার ডান্ডা। আমি ছাই পরিষ্কার করে নতুনভাবে কাঠ সাজিয়ে নিলাম, তবে সেগুলো ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে আছে। আমার নতুন দেশলাইয়ের আধখানা খতম হয়ে গেল, তবু কাঠে আগুন ধরল না, বরং চিমনির হাওয়ায় উল্টো চাপে সারা ঘর ধোঁয়ায় ভরে গেল। নিচু হয়ে ফুঁ দিয়ে আমি কাঠ ধরাতে চেষ্টা করলাম। যখন এ কাজে ব্যস্ত আছি তখন হঠাৎ মনে হলো পাশের ঘরে কে যেন চলাফেরা করছে। তারপরই ধপ করে মৃদু শব্দ হলো। কেউ যেন তার জামাটা ছুঁড়ে ফেলে দিল। আমি কান খাড়া করে থাকলাম। তারপর অনেকক্ষণ কোনো শব্দ নেই। রিভলভার হাতে পা টিপে টিপে আমি হল ঘরে ঢুকলাম। সেখানেও কিচ্ছু নেই। একটানা বর্ষণে বাইরের কোনো শব্দ শোনারও কোনো সম্ভাবনা নেই। শুধু দেখলাম কোটটার নিচে কিছু মাটি ক্রমশ উঁচু হয়ে উঠছে। অবশ্য একটু পরেই তা ভেঙে ছড়িয়ে পড়ল। ধুৎ, এসব ইঁদুরের কারবার। আমি আবার নিজের কাজে ফিরে গেলাম। চলল আবার সেই ফুঁ দেওয়া, কাঠ খোঁচানো, দেশলাইয়ের কাঠি ঘষা। এর মাঝে ফের পাশের ঘরে আগের মতো শব্দ শুনতে পেলাম। খুব জোরে নয়, তবে স্পষ্ট। ব্যাপারটা কি? আবার ছুটে হল ঘরে ঢুকলাম, কিন্তু কিছুই নজরে এলো না। তবু দেখি সেই কোটটার তলায় আর একটা মাটির ঢিবি তৈরি হচ্ছে। একটা অজানা আশঙ্কা আমায় পেয়ে বসল। কেবলই মনে হতে লাগলো এই শূন্য হল ঘরে শুধু আমি নই, আরো কেউ আছে। বাতাসে সেই অশরীরীর উপস্থিতি টের পাচ্ছি। না, আর নয়, এবারে এ বাড়ি ছেড়ে যেতেই হবে। আমায় লোকে ভীতুই ভাবুক আর যাই ভাবুক, আমি এখানে আর এক মুহূর্ত থাকব না। আমার ঘরে ফিরে এসে দ্রুত হাতে জিনিসপত্র গুছিয়ে আমি হ্যাভারস্যাক বাঁধতে শুরু করলাম। যখন শেষ বাঁধনটা আটকাচ্ছি, ঠিক তখনই হলঘর থেকে একটা চাপা হাসির শব্দ কানে এলো। কারো চুপি চুপি হেঁটে আসার পায়ের শব্দ শুনতে পেলাম। তাড়াতাড়ি দরজার দিকে মুখ ঘুরিয়ে রিভলভার হাতে তৈরি হয়ে রইলাম। মুহূর্তে আমার সমস্ত রক্ত হিম হয়ে গেল। দরজার ফাঁক দিয়ে দেখলাম একটা ছায়া যেন দ্রুত চলে গেল। তারপর একটু একটু করে দরজাটা খুলতে লাগলো। দেখি সেই কোট হ্যাঙ্গার থেকে নেমে আমার দরজার সামনে এসে দাঁড়িয়েছে। তার দিকে চেয়ে আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম, যেন সম্মোহিত হয়ে গেছি। আমার সমস্ত শরীর অসাড় হয়ে গেছে। শিথিল মুঠো থেকে রিভলভার খসে পড়ল। এ অবস্থাতেও আমি কিন্তু বুদ্ধি হারাইনি, যদিও ভয়ে আমার সমস্ত শরীর কেমন গুলিয়ে উঠেছিল। নিশ্চিত বুঝতে পেরেছিলাম যে শেষের সময় ঘনিয়ে আসছে। সেই কোট ধীরে ধীরে ঘরের ভিতর ঢুকলো। কতকটা যেন হেঁচড়ে হেঁচড়ে হাঁটছে। ফাঁকা হাতা দুটো হাওয়ায় দুলছে, ধুলোয় লুটোচ্ছে। ক্রমে সেটা পায়ে পায়ে এগিয়ে এলো আমার দিকে। ভয়ে আমার চোখ দুটো ঠিকরে বেরিয়ে এলো। আমি পিছু হটছি।
সে যত এগোয় আমি তত পিছোই। পিছোতে পিছোতে ফায়ার প্লেসের দেওয়ালে আমার পিঠ ঠেকে গেল, আর পিছোবার পথ রইল না। কোট তখনও ভয়ঙ্কর ভঙ্গিতে আমার দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে। তার হাতা দুটো সে ঝেড়ে নিল, তারপর সাঁড়াশির মতো সে দুটো আমার দিকে এগিয়ে দিল। বুঝতে পারলাম যে মুহূর্তে সে আমায় স্পর্শ করবে সেই মুহূর্তে আমি জ্ঞান হারাবো। আশ্চর্য, এই শেষ মুহূর্তে বিদ্যুতের ঝলকের মতো আমার মনে পড়ল এসব অশুভ শক্তির পিছনে ঈশ্বরের নাম চিহ্ন খুব কার্যকরী হয়। তাড়াতাড়ি অশক্ত হাতে আমার বুকে ক্রুশ চিহ্নটা এঁকে নিলাম। আরেক হাতে সেই হাতলোলা লোহার ডান্ডাটা ধরতে পারলাম। ঠান্ডা লোহাটা ধরতেই আমার হারানো শক্তি যেন ফিরে এলো। সমস্ত শক্তি সংগ্রহ করে লোহার ডান্ডাটা তুলে আমার সামনের ভয়ঙ্কর দুঃস্বপ্নটার দিকে প্রচন্ড বেগে আঘাত করলাম। মুহূর্তে কি যেন হলো, কোটটা আমার পায়ের কাছে লুটিয়ে পড়ল। সেটা ডিঙিয়ে কোট পেরিয়ে আমি বাইরে চলে এলাম। ফিরে দেখলাম সেটা আবার আগের চেহারা ফিরে পাচ্ছে, হয়তো ফের আমার পিছনে ধাওয়া করবে। ভয়ে আমি দিক বিদিক হারিয়ে ছুটতে শুরু করলাম। ছুটতে ছুটতে জঙ্গল পেরিয়ে ওপারের ছোট শহরে পৌঁছে একটা দোকানের সামনে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। মনে পড়ছে জ্ঞান হারাবার আগে একটু জল কথাটা উচ্চারণ করতে পেরেছিলাম। যখন জ্ঞান ফিরে পেলাম তখন আমায় ঘিরে ছোটখাটো একটা ভিড় জমে গেছে। কারা এক পেয়ালা গরম দুধ নিয়ে এলো। এক চুমুকে তা শেষ করে কিছুটা চাঙ্গা হলাম। ওদের কাছে জঙ্গলের বাড়ির কথাটা বললাম। শুনে ওরা বলল, আরে করেছেন কি মশাই, ওখানে গেলে কেউ কি জীবিত ফিরতে পারে? যাক, আরেক পাত্র দুধ খান। লোকগুলোকে আমার বড় ভালো লাগলো। তারা আমায় ধরে নিয়ে সামনের দোকানে একটা চেয়ারে বসালো। তারপর আমায় অনেক পুরনো একটা কাহিনী শোনালো। হ্যাঁ, ওটা পরিত্যক্ত একটা নীলকুঠি। 150 বছর আগে ছিল জমজমাট। মালিক ছিল বড় বদমেজাজি। তার মতো পাজি মানুষ বড় একটা দেখা যায় না। লোকটা তার বউকেও একদিন মেরে ফেলে। কুঠির মানুষদের ওপরে ভয়ঙ্কর অত্যাচার করত সে। তখন নীলের চাষ বন্ধ করার জন্য আন্দোলন চলছিল। সেই সুযোগে তার হাত থেকে নিষ্কৃতি পেতে তারই বন্দুক দিয়ে কেউ ওকে গুলি করে মারে, একেবারে কানের কাছে দাঁড়িয়ে গুলি ছোড়ে। তারপর থেকে কুঠিয়ে উঠে যায়, নীলের চাষ বন্ধ হয়। ও বাড়িতে আর কেউ থাকে না। ও বাড়ি থেকে জ্যান্ত কেউ আজও ফিরে আসেনি। লাখ টাকা দিলেও এ শহরের কাউকে ওই বাড়িতে রাত কাটাবার জন্য পাঠানো যাবে না। আমি প্রাণে বেঁচে ফিরে এসেছি। আমার বেড়াবার সরঞ্জাম আর নতুন কেনা সাইকেলটা ওই আস্তানায় এখনো হয়তো পড়ে আছে। ওগুলো সবই আমার খুব পছন্দের জিনিস। তবু কেউ যদি ওগুলো ওখান থেকে নিয়ে নেয়, আমি বলছি কোনো সত্য দাবি করব না। কোট গল্পটি এখানেই শেষ হলো। গল্প সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। অনুগ্রহ করে দ্য স্টোরি রিপাবলিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার এবং ধন্যবাদ।